আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের চতুর্থ আলোচনা ইলেকট্রিক্যাল সার্কিট। আজকে আমরা মূলত সিরিজ সার্কিট আলোচনা করব। তাহলে আমরা আগে জানি যে ইলেকট্রিক সার্কিট কি। সার্কিট হচ্ছে যে কারেন্ট প্রবাহের একটি আবদ্ধ পথ। তো কারেন্ট প্রবাহিত হতে হলে অবশ্যই আমার পথটা হতে হবে আবদ্ধ পথ। যেমন এই সার্কিটের ভিতর দিয়ে আমার কারেন্ট প্রবাহিত হতে পারবে যদি আমার সার্কিটটা কোনো জায়গা থেকে ওপেন থাকে। ধরো দেখ সার্কিটটা এখানে ওপেন হয়ে গেল। সো ওপেন হয়ে গেলে তখন কিন্তু আমার এই সার্কিট দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না। এই কারণে বলা হচ্ছে যে কারেন্ট প্রবাহের জন্য অবশ্যই আমার আবদ্ধ পথের প্রয়োজন, অর্থাৎ এরকম একটা ক্লোজড পাথের প্রয়োজন। যদি আমার কোনো ক্লোজ পাথ না থাকে তখন ওই সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। আচ্ছা, তো সার্কিট হচ্ছে যে মূলত আমাদের কারেন্ট প্রবাহের আবদ্ধ পথ। একটা সার্কিটের বিভিন্ন অংশ থাকে। তো উপাদানগুলো কি কি? তো প্রথমে আছে ইএমএফ সোর্স। ইএমএফ সোর্সের কাজ হচ্ছে একটা সার্কিটের মধ্যে কনস্ট্যান্ট পটেনশিয়াল ডিফারেন্স প্রোভাইড করা, একটা নির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই দেওয়া। এরপরে এই ইএমএফ সোর্সকে যদি আমি লোডের সাথে সংযুক্ত করতে চাই তাহলে আমার পরিবাহী তারের প্রয়োজন। এই পরিবাহী তারের কাজ হচ্ছে যে ইলেকট্রনগুলোকে লোডে প্রবাহিত হতে দেওয়া। এই পরিবাহী তারের মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ার ইএমএফ সোর্স থেকে লোডে প্রবাহিত হয়। এরপরে হচ্ছে যে লোড। এই লোডের কাজ হচ্ছে ইএমএফ সোর্স থেকে যে পাওয়ারটা সে পাচ্ছে তারের মাধ্যমে, যে পাওয়ারটা তার কাছে আসছে সেটাকে দিয়ে কোনো একটা কাজ সম্পাদিত করা। এরপর সে নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোলিং ডিভাইস। এই নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সাধারণত সুইচ ব্যবহার করা হয়। তো এই নিয়ন্ত্রণ যন্ত্রের কাজ হচ্ছে ইএমএফ সোর্স থেকে লোডে পাওয়ারকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে রক্ষণ যন্ত্র। পুরো ইলেকট্রিক সার্কিটকে রক্ষা করার জন্য এই যন্ত্রগুলো কাজ করে। এখানে সাধারণত ফিউজ এবং সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। তো এই রক্ষণ যন্ত্রগুলো যে কোনো সার্কিটের ত্রুটিপূর্ণ অবস্থায় সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করে দেয়। তাহলে আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিটের বিভিন্ন উপাদানগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে চিত্রটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে একটা সার্কিটের চিত্র, যেখানে আমার প্রত্যেকটা সার্কিটের উপাদানগুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা ইএমএফ সোর্স, যেখানে আমরা ইএমএফ সোর্স হিসেবে ব্যাটারি ব্যবহার করছি। এরপরে আছে রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র এটা হচ্ছে যে আমার প্রোটেক্টিভ ডিভাইস। এখানে ব্যবহার করা হচ্ছে ফিউজ। ফিউজ এখানে প্রোটেক্টিভ ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। আর এটা হচ্ছে সুইচ, যেটা হচ্ছে এখানে কন্ট্রোলিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এটা হচ্ছে একটা লোড, যেখান থেকে আমরা এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে নির্দিষ্ট একটা কাজ পাই। এটা লোডের উপর ডিপেন্ড করে যে সে কী ধরনের কাজ করবে। এটা একটা ফ্যান হইতে পারে, একটা বাতি হইতে পারে, অথবা অন্য কিছু একটা হইতে পারে, একটা হিটার হইতে পারে, যেটা ব্যাটারি থেকে বা ইএমএফ সোর্স থেকে পাওয়ার নিয়ে একটা নির্দিষ্ট কাজ করে দেয়। এরপর আসো আমরা আলোচনা করি সার্কিটের প্রকারভেদ। তো সার্কিটের প্রকারভেদগুলো কি কি? প্রথম প্রকার হচ্ছে যে সিরিজ সার্কিট, যেটা আজকে আমরা মূলত আলোচনা করব, সিরিজ সার্কিট। এরপরে থাকতে পারে প্যারালাল সার্কিট। এরপরে হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট। প্রথমে আমরা সিরিজ সার্কিটের সঙ্গে আলোচনা করব। তো সিরিজ সার্কিট কি? সিরিজ সার্কিট হচ্ছে এই সার্কিটের বিভিন্ন উপাদানগুলো এক প্রান্তের সাথে আরেক প্রান্ত এভাবে সংযুক্ত থাকে যাতে কারেন্ট প্রবাহের শুধুমাত্র একটি পথ থাকবে। এখানে তিনটি রেজিস্টর সিরিজে সংযুক্ত আছে। R1 এর রেজিস্টরের এক প্রান্তের সাথে R2 রেজিস্টরের এক প্রান্ত, R2 রেজিস্ট্যান্সের এক প্রান্তের সাথে R3 রেজিস্ট্যান্সের এক প্রান্ত। এভাবে যদি আমরা সংযোগটা করি তখন এটাকে বলা হবে সিরিজ সার্কিট বা সিরিজ সংযোগ। এখন আমরা দেখি যে এই সিরিজ সার্কিটের বিভিন্ন বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট প্রবাহের শুধুমাত্র একটি পথ থাকে। প্রতিটি রেজিস্টরে সমান কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে? সাপোজ ধরা যাক যে আমরা যদি এই সিরিজ সার্কিটের মধ্যে একটা ব্যাটারি সংযুক্ত করলাম, একটা ইএমএফ সোর্স সংযুক্ত করলাম, ফলে এই সার্কিট দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটা হচ্ছে আই। সিরিজে সংযুক্ত থাকার কারণে এই R1 রেজিস্টরের ভিতর দিয়েও আই কারেন্ট প্রবাহিত হবে।
R2 রেজিস্টরের ভিতর দিয়েও আই কারেন্ট প্রবাহিত হবে, R3 রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও আই কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টরের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো একবার আমার এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল যে রেজিস্টরের কাজ তো কারেন্টকে বাধা প্রদান করা, তাহলে এই R1-এর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বাধাপ্রাপ্ত হয়ে তো কমে যাওয়ার কথা, তো সেই একই কারেন্ট কেন R2-এর ভিতর দিয়েও প্রবাহিত হচ্ছে, আবার R3-এর ভিতর দিয়েও প্রবাহিত হচ্ছে, কিন্তু এই কারেন্টটা তো আস্তে আস্তে কমে যাওয়ার কথা, বিভিন্ন রেজিস্টরে কারেন্ট তো কমে যাওয়ার কথা। কিন্তু এটা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, এটাই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এটা আমরা যদি কখনো প্র্যাকটিক্যাল দেখার সুযোগ হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমরা এই সার্কিটের যে কোনো জায়গায় আমরা অ্যাম্পিয়ার মিটার ধরি না কেন, এখানেও যদি আমরা কারেন্ট পরিমাপ করি যে কারেন্ট পাবো, এখানেও যদি কারেন্ট পরিমাপ করি সেম কারেন্ট পাবো, এখানেও সেম কারেন্ট পাবো, এখানেও সেম কারেন্ট পাবো। সিরিজ সার্কিট হলে যে কোনো সার্কিটের যে কোনো অংশে আমরা একই কারেন্ট পাবো, যে কোনোখানেই ধরি না কেন একই কারেন্ট পাবো। এটা যদি প্র্যাকটিক্যালি দেখার সুযোগ হয় তাহলে আমরা সেখানে দেখতে পারবো। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সোর্সের ভোল্টেজ বিভিন্ন রেজিস্টরে ভাগ হয়ে যায়। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা এখানে ভি ভোল্টেজ সাপ্লাই প্রদান করি, এই ভোল্টেজটা বিভিন্ন রেজিস্টরে ভাগ হয়ে যাবে এবং আমরা বিভিন্ন ভোল্টেজ পাবো, যেমন V1, V2 এবং V3। এবং এই V1, V2, V3কে যদি আমরা যোগ করি তাহলে আমরা সোর্স ভোল্টেজটা পাবো। এরপর আসি যে 3 নম্বর বৈশিষ্ট্য, একটি রেজিস্টর যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সার্কিট অকেজো হয়ে পড়ে। ধরা যাক এখানে একটা রেজিস্টর খুলে গেল, ওপেন হয়ে গেল, তখন আমার যেহেতু কারেন্ট প্রবাহের একটাই রাস্তা, তখন এই সমগ্র সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে আমরা এই বাকি দুইটা রেজিস্টরও তখন আর কোনো কাজ করবে না। আচ্ছা, এরপরে আসি সমতুল্য রেজিস্ট্যান্স। তো সমতুল্য রোধ সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি। তো সমতুল্য রোধ হচ্ছে যে RS, সিরিজ সার্কিটের সমতুল্য রোধ হচ্ছে যে এরকম সিরিজে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোকে যদি আমরা যোগ করি সেই রেজিস্ট্যান্সের সমান হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সিরিজ সার্কিটের বিভিন্ন ব্যবহার, কোথায় কোথায় সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। সুইচের সংযোগ, এই সুইচের সংযোগে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়, সিরিজ সংযোগ ব্যবহার করা হয়। পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, পটেনশিয়াল ডিভাইডার সার্কিট হচ্ছে যে এরকম দুইটা রেজিস্টর সিরিজে সংযুক্ত থাকে। তো আমরা জানি যে সিরিজে বিভিন্ন রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ভাগ হয়ে যায়। তো পটেনশিয়াল ডিভাইডারের কাজ হচ্ছে যে এভাবে ভোল্টেজকে ভাগ করে একটা নির্দিষ্ট ভোল্টেজকে স্যাম্পল হিসেবে নেওয়া। এটা সাধারণত ব্যবহার করা হয় মেজারিং সার্কিটের মধ্যে। এরপর হচ্ছে অ্যামিটারের সংযোগ। তো অ্যামিটার হচ্ছে যে কারেন্ট পরিমাপের একটা যন্ত্র। তো এই অ্যামিটারকে সার্কিটে সিরিজে সংযুক্ত করা হয়, এটা হচ্ছে অ্যামিটারের সিম্বল। আর এটা একটা রেজিস্টর যার ভিতর দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করতে যাচ্ছি। এখন আমরা জানি যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান হয়, তাহলে আমাদের এই অ্যামিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু অ্যামিটার আমাদেরকে ওই ভ্যালুটা দিবে, ওই পার্টটা দেবে। তাহলে অ্যামিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটাই এই আর এর ভিতর দিয়ে, আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। সুতরাং এই অ্যামিটারের কারেন্টটা জানার মাধ্যমে আমরা এই লোডের কারেন্টটা, রেজিস্ট্যান্সের কারেন্টটা জানতে পারি। এই কারণে অ্যামিটারকে লোডের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। এরপর হচ্ছে কারেন্ট লিমিটিং রেজিস্টর। কারেন্ট লিমিটিং রেজিস্টর হচ্ছে সিরিজে সংযুক্ত এক ধরনের রেজিস্টর যেটার কাজ হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের কারেন্ট লিমিট করা, যেমন এলইডি, এরপরে ট্রানজিস্টরের বেস সার্কিট ইত্যাদি। ওইখানে এই কারেন্ট লিমিটিং রেজিস্টরকে ব্যবহার করা হয় কারেন্ট সীমিত করে দেওয়ার জন্য। এরপর হচ্ছে যে ফিউজকে সার্কিটের সাথে সিরিজে ব্যবহার করা হয়, এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস। সার্কিট ব্রেকারও হচ্ছে যে মূলত এক ধরনের প্রোটেক্টিভ ডিভাইস যেটা একটা সুইচের মতো কাজ করে। তো এই সার্কিট ব্রেকারকেও সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। এরপরে সিরিজ টেস্ট ল্যাম্প হচ্ছে যে এরকম একটা নর্মাল একটা বাতি, একটা টেস্ট ল্যাম্প, যেটা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি টেস্ট করা হয় যে সেটার কন্টিনিউটি বা সার্কিট কি ওপেন আছে নাকি ক্লোজ আছে, অর্থাৎ সার্কিটটা কি ভালো আছে নাকি খারাপ আছে, সেটা এই সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করা হয়।
এরপর আসি সমতুল্য রোধ। কোনো একটা রেজিস্ট্যান্স নেটওয়ার্কের মোট কারেন্ট এবং ভোল্টেজ যদি আমরা পরিবর্তন না করে একটি মাত্র রেজিস্ট্যান্স দ্বারা ওই নেটওয়ার্ককে প্রতিস্থাপন করে দেওয়া যায়, তখন সেই রেজিস্ট্যান্সটিকে সমগ্র নেটওয়ার্কে সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা হয়। তো ধরা যাক আমাদের এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, যেগুলো হচ্ছে সিরিজে সংযুক্ত। এদের আড়াআড়িতে একটি ভোল্টেজ ভি প্রয়োগ করা হয়, যার ফলে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। তো এই তিনটি রেজিস্টরের পরিবর্তে যদি আমরা এমন একটা রেজিস্টর আর এস ব্যবহার করি, যাতেও আমরা একই ভোল্টেজ দিলে, একই ভোল্টেজ ভি প্রয়োগ করা হলে তার মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট আই প্রবাহিত হয় এই সার্কিটের মতো, তাহলে আমরা বলতে পারি যে এই আর এস হচ্ছে এই আর ওয়ান এবং আর টু আর থ্রি এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজ রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখন এই আর এস এর মান জানার চেষ্টা করব। তাহলে আমরা সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে পাই ভি ইকুয়াল টু কি পাই, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, আমরা এটা পাই। আচ্ছা, আমরা এটাকে সার্কিট ওয়ান লিখি। এটা হচ্ছে সার্কিট ওয়ান আর এটা হচ্ছে যে সার্কিট টু। যেহেতু এরা দুটা সমতুল্য সার্কিট, তাহলে আমরা এদের যে ইকুয়েশনগুলো আছে সেগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। এই ভি ইকুয়াল টু এই সার্কিট টু থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই ইন্টু আর এস, এবং এই ভি ওয়ানকে কী লিখতে পারি, আই আর ওয়ান প্লাস ভি টুকে লিখতে পারি আই আর টু, ওহমের সূত্র, এবং ভি থ্রিকে লিখতে পারি আই আর থ্রি। এই সমীকরণের প্রত্যেকটা পদ থেকে আমরা আইকে ভাগ দিলে, অর্থাৎ উভয় পক্ষে আমরা আই দ্বারা ভাগ করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। তো এটাই হচ্ছে যে সমতুল্য রেজিস্ট্যান্সের ইকুয়েশন। সিরিজ সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্সের ইকুয়েশন হচ্ছে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এভাবে যদি এন সংখ্যক রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কীরকম হবে, প্লাস আর এন, অর্থাৎ এন সংখ্যক রেজিস্ট্যান্সের মোট যোগফল, এই যে এই ইকুয়েশনটা। আচ্ছা, এরপরে আসো যে ভোল্টেজ ডিভাইডিং রুল বা ভোল্টেজ বিভাজন সূত্র। তো আমরা জানি যে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়। ভোল্টেজ বিভাজন সূত্র এটা আমাদেরকে বলে দেয় যে আমার কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজ কত হবে। আর টু এর অ্যাক্রসে হচ্ছে আমার ভি টু এবং আর ওয়ানের অ্যাক্রসে আমার ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান। তাহলে এখানে ভি টু এর মান কত? তো ভি টু এর মান হচ্ছে ভি ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আবার ভি ওয়ানের মান হচ্ছে যে ভি ইন্টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। তো এই সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজটা ভাগ হয়ে যায় সেটার মান হবে সাপ্লাই ভোল্টেজ গুণ ওই রেজিস্ট্যান্সের মান ডিভাইডেড বাই সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্সগুলোর যোগফল। এখানে যদি আমার আরও রেজিস্ট্যান্স থাকে তাহলে সূত্রটা এরকম হবে। তো এটাই হচ্ছে যে ভোল্টেজ বিভাজন সূত্র। এটা অনেক সময় আমাদের সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে লাগে। এখন আসো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। যে এখানে যে সার্কিট আছে, এই সার্কিটে দেখা যাচ্ছে 5 ওহম, 8 ওহম এবং 3 ওহমের তিনটি রেজিস্টর সিরিজে সংযুক্ত আছে, এবং এই রেজিস্টরগুলো আবার 10 ভোল্টের অ্যাক্রসে সংযুক্ত আছে। অর্থাৎ এই সিরিজ সার্কিটে আমার 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই প্রত্যেকটা রেজিস্টরের কারেন্ট কত এবং এই প্রত্যেকটা রেজিস্টরের ভোল্টেজ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে গেলে আমার জানতে হবে যে এদের সমতুল্য রেজিস্ট্যান্সের মান কত। তাহলে আমরা লিখলাম যে সার্কিটের সমতুল্য রোধ আর এস সমান কত হবে, 5 প্লাস 8 প্লাস 3। তাহলে আমাদের এখানে যে আর এস এটার মান হচ্ছে যে 16 ওহম।
তাহলে এখান দিয়ে কারেন্ট কত প্রবাহিত হচ্ছে? 0.625 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে যদি আমার 0.625 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এই সার্কিটও তো সেম কারেন্টই প্রবাহিত হবে। তাহলে আই এর মান হচ্ছে 0.625 অ্যাম্পিয়ার, যেহেতু এরা সমতুল্য সার্কিট এবং যেহেতু এরা সিরিজে সংযুক্ত, সুতরাং প্রত্যেকটা রেজিস্টরের কারেন্ট 0.625 অ্যাম্পিয়ার। 5 ওহমের ভোল্টেজ V5 দিলাম সমান 5 ইন্টু 0.625। তাহলে ক্যালকুলেটরে যদি এটার মান বসাই তাহলে আমরা পাচ্ছি 3.125 ভোল্ট। একইভাবে V8 সমান 8 ইন্টু 0.625 ওহমের সূত্র, V = IR, এখানে পাচ্ছি 5 ভোল্ট। একইভাবে V3-তে আমরা পাচ্ছি 1.857 ভোল্ট। তাহলে এভাবে আমরা প্রত্যেকটি রেজিস্ট্যান্সের কারেন্টের মান এবং প্রত্যেকটি রেজিস্ট্যান্সে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা বের করতে পারলাম। ভোল্টেজ ডিভাইডিং রুল দিয়েও একইভাবে V5, V8 এবং V3 বের করা যাবে। যেমন V8 এর মান কত হবে? ভোল্টেজ ডিভাইডিং রুল অনুসারে আমার সোর্স ভোল্টেজ হচ্ছে যে 10 ভোল্ট গুণ রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে যে 8 ওহম। 8 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ জানতে চাচ্ছি, ভাগ 3টা রেজিস্ট্যান্সের যোগফল। তো এটার রেজাল্ট আছে 5 ভোল্ট, যেটা আমরা এইখানে দেখেছি। ঠিক আছে, বাকি V5 এবং V3 এটা তোমাদের জন্য বাড়ির কাজ রইল। তোমরা এই V5 এবং V3 ভোল্টেজ ডিভাইডিং রুল অনুসারে এদের মানগুলো বের করবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।